আচ্ছা আচ্ছা, আমরা একটু স্লাইডে চলে যাই। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ভাইরাল জিনোমস দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমরা আরেকবার একটু জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি আমরা, যে আদার বেসিস ইন অ্যাডিশন টু দ্য নর্মাল অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন অ্যান্ড ইউরাসিল কোথায় পাওয়া যায়? ফাউন্ড প্রাইমারিলি ইন দ্য টিআরএনএস অ্যান্ড প্রডিউসড বাই দ্য পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, অর্থাৎ ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পর মডিফিকেশন করে এগুলো তৈরি হয় অফ ওয়ান অফ দ্য নর্মাল বেসিস। এই আনইউজুয়াল বেসিস কাদের মধ্যে আমাদের পড়তে হবে, ঠিক এইভাবেই সিলেবাসটা আমাদের সাজানো আছে, খেয়াল করলে দেখতে পাবি। আনইউজুয়াল বেসিস, টিএমভি, টি4 ফাজ, ওভারল্যাপিং জিনস, ব্লা ব্লা ব্লা, যেগুলো বলছি আমরা। ভাইরাসেস হ্যাভ জিনোম উইথ সার্টেন আনইউজুয়াল বেসিস। তাহলে কিছু কিছু ভাইরাসের মধ্যে জিনোম মানে এন্টায়ার জিন অফ এন অর্গানিজমকে বলা হয়। একটা ভাইরাসের মধ্যে সমগ্র জিনের যে পরিধি বা সমষ্টি, তাকে একসঙ্গে আমরা জিনোম বলি। তা সেই জিনোমের মধ্যে বেশ কিছু 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 ক্ষেত্রে আনইউজুয়াল বেস দেখতে পাওয়া যায়। এই আনইউজুয়ালনেসটা কোথায় দেখতে পাই আমরা? রিপ্লেসমেন্ট অফ দ্য থায়ামিন বাই ইউরাসিল ইন ডিএনএ ব্যাকটেরিওফাজ। প্রথম আনইউজুয়ালনেস, যে থায়ামিনের পরিবর্তে ডিএনএর মধ্যে ইউরাসিল থাকছে। হ্যাঁ, আবার কখনো কখনো থায়ামিন ইজ অলসো রিপ্লেসড বাই দ্য হাইড্রক্সি মিথাইল ইউরাসিল। আর ইন সার্টেন ফাজেস সাইটোসিন ইজ রিপ্লেসড, এটা এটা হচ্ছে তোমার টি4 এর মধ্যে এটা দেখতে পাওয়া যায়। আর অন্য কিছু ফাজের মধ্যে সাইটোসিনটা রিপ্লেসড হয় বাই 5 হাইড্রক্সি মিথাইল সাইটোসিনের দ্বারা, যা আলটিমেটলি ফাজের ডিএনএ কে প্রোটেক্ট করে ফ্রম দ্য হোস্ট রেস্ট্রিকশন। অর্থাৎ সে যে হোস্টকে অ্যাটাক করতে যাবে সেই হোস্টের যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে, সে যে একটা সিকোয়েন্স রেকগনাইজ ফরেন কোন সিকোয়েন্সকে রেকগনাইজ করলে সেটাকে কেটে দেয়। কিন্তু ও যদি এরকম মডিফাই অবস্থায় যায় ভাইরাসটা হোস্টের মধ্যে, তাহলে এই মডিফাইড বেসটাকে, হ্যাঁ এই মডিফাইড বেসটাকে হোস্টের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রেকগনাইজ করতে পারে না। আর হোস্টের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রেকগনাইজ করতে না পারলে সেটা কাটতেও পারবে না। তাহলে হোস্টের ডিফেন্সকে আমরা বলতে পারি ভাইরাস ওভারকাম করে যায় বা এসকেপ করে যায় এই আনইউজুয়াল বেসের প্রেজেন্সে। আবার কখনো কখনো হাইড্রক্সি মিথাইল গ্রুপ ইজ গ্লুকোসাইলেটেড। মানে একটু আগে বললাম যে সাইটোসিন ইজ রিপ্লেসড বাই দ্য হাইড্রক্সি মিথাইল সাইটোসিন, ওই হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে আবার গ্লুকোজ মলিকিউল যুক্ত হয়ে যায় টু প্রোটেক্ট দ্য ফাজ ডিএনএ ফ্রম দ্য হোস্ট এমসিআর, দ্যাট ইজ মডিফাইড সাইটোসিন রেস্ট্রিকশন, টি4 ফাজের মধ্যে দেখতে পাওয়া যায়। যার ডিটেলস লেখাটা আমার মেন নোটে পাবি, যেটা আগের দিন আমরা অনেক পড়েছি। আবার বলছি, হাইড্রক্সি মিথাইল গ্রুপ কখনো কখনো গ্লুকোসাইলেটেড অবস্থায় থাকে, যাতে কেন থাকে, সে ফাজ ডিএনএ কে প্রোটেকশন দেয় ফ্রম দ্য হোস্ট এমসিআর, এম ফর মডিফাইড, সি ফর সাইটোসিন, অর্থাৎ অ্যান্ড টি ফর রেস্ট্রিকশন, অর্থাৎ মডিফাইড সাইটোসিন রেস্ট্রিকশন। ভেবে দেখ, মানে হোস্টের মধ্যে এমন সিস্টেমও রয়েছে, কিছু কিছু হোস্টের মধ্যে যারা মডিফাইড সাইটোসিনকেও রেকগনাইজ করতে পারতো। তো ভাইরাস বললো, আরে মডিফাইড সাইটোসিনকে রেকগনাইজ করে নিচ্ছে, তাহলে আমাকে আরো মডিফাই করতে হবে। ও কি করলো? তার গায়ের ওপর গ্লুকোজ বসিয়ে দিল। ব্যাস, তাহলে মডিফিকেশনের ওপর ফার্দার মডিফিকেশন। তাহলে হোস্ট কিন্তু আর রেকগনাইজ করতে পারলো না। মানে হোস্ট যদি চলে ডালে ডালে, ভাইরাস তাহলে চলে পাতায় পাতায়। ইটস ভেরি ডেঞ্জারাস। নেক্সট, এবার আমরা চলে যাচ্ছি আনইউজুয়াল বেসের পর। এখানে কিন্তু জাস্ট গল্পটা বলা রয়েছে কি করে, মানে ডিটেলস লেখা অন্য ওই মেন নোটে আছে। নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ ওভারল্যাপিং জিনস। আমাদের নেক্সট টপিক ওভারল্যাপিং জিনস বলতে আমরা কি বুঝি, পরীক্ষায় আসতে পারে। হোয়াট আর ওভারল্যাপিং জিনস, এই স্লাইডটা পড়বি। এই স্লাইডটা খুব ভালো স্লাইড, নিশ্চয়ই কলেজেও যিনি পড়াবেন এই স্লাইডটা ইউজ করবেন মোস্ট প্রবাবলি। আচ্ছা, ওভারল্যাপিং জিনস আর ডিফাইন্ড অ্যাজ আ পেয়ার অফ অ্যাডজাসেন্ট জিনস। অ্যাডজাসেন্ট কথাটার মানে হচ্ছে পাশাপাশি, গায়ে গায়ে। ঠিক আছে, পেয়ার অফ, গায়ে গায়ে মানে দুজন একসঙ্গে রয়েছে, তার মানে পেয়ার কথাটা তো আসবেই। বলছে অ্যাজ আ পেয়ার অফ অ্যাডজাসেন্ট জিনস হুজ কোডিং রিজিয়নস আর পার্শিয়ালি ওভারল্যাপিং। ঠিক আছে, কোডিং রিজিয়নস মানে আমরা নিশ্চয়ই বুঝি জেনেটিক কোড, যদিও এখনো পড়া হয়নি তোদের ডিটেলসে, কিন্তু তাও তোদের জেনেটিক কোড সম্বন্ধে 11-12 আইডিয়া আছে, নিশ্চয়ই আছে। বলছে কিছুটা ওভারল্যাপ, একটার সঙ্গে আর একটা জেনেটিক কোড খানিকটা ওভারল্যাপ করে যায়। বলছে ইন আদার ওয়ার্ডস, বলছে আ সিঙ্গেল স্ট্রেচ অফ ডিএনএ কোডস ফর পোর্শনস অফ টু সেপারেট প্রোটিনস। হ্যাঁ, মানে কথার কথা বলছি, আমি কোনো জেনেটিক কোড না উচ্চারণ করেই বলছি, অন্যভাবে বুঝিয়ে। সাপোজ ধর এ বি সি ডি, কথার কথা বলছি, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এবিসি আমরা জানি তিনটে তিনটে করে বেস একটা প্রোটিনকে কোড করে। তাহলে এবিসি যদি একটা প্রোটিনকে কোড করছে, আবার বিসিডি আর একটা প্রোটিনকে কোড করছে। বুঝাতে পারলাম কথাটা? আবার বলছি, এবিসি এবিসিডি এরকম একটা ডিএনএ সিকোয়েন্স রয়েছে সাপোজ ধর।
তাহলে এ বি সি যদি একটা পার্টিকুলার প্রোটিনকে কোড করে, আবার সেল পড়ছে কাকে, বি সি ডি কে, তাহলে কিছুটা ওভারল্যাপ হয়ে গেল না? মানে এ বি বি আর সি এরা ওভারল্যাপড দুটো প্রোটিনের ক্ষেত্রে, কিন্তু আলাদা আলাদা প্রোটিন তৈরি হচ্ছে কিন্তু ওভারল্যাপড। এই ধরনের জিনকে বলি আমরা ওভারল্যাপিং জিনস। আশা করছি বোঝা গেছে। ওই জন্য বলছে ইন আদার ওয়ার্ডস কথাটা দেখ, আ সিঙ্গেল স্ট্রেচ অফ ডিএনএ কোডস ফর পোর্শনস অফ টু সেপারেট প্রোটিনস। আবার বলছি এই কথাটা এইভাবে ভেঙে পড়বি, আ সিঙ্গেল স্ট্রেচ অফ ডিএনএ কোডস ফর পোর্শনস, হ্যাঁ কিছুটা পোর্শনসে তারা কিন্তু একে অপরকে কোড করছে ফর টু সেপারেট প্রোটিন। Such an arrangement of genetic code is ubiquitous. Many overlapping genes have been identified in the genomes of prokaryotes, eukaryotes, mitochondria and viruses. ORFs, ORF কথাটার মানে কি? ORF কথাটার মানে হচ্ছে ওপেন রিডিং ফ্রেম, খোলা বইয়ের পাতা। একটা বই যখন আমরা পড়তে যাই তার শুরু হয় তার শুরুর মলাট দিয়ে, তারপরে ইন্ডেক্স থাকে, ব্লা ব্লা ব্লা, সূচিপত্র থাকে, তারপর পেজ থাকে, তারপর লাস্টে কি হয়, কনক্লুশন বা গ্লসারি দিয়ে শেষ হয়। তাহলে বলি আমরা একটা বই পুরো কমপ্লিট করলাম বা একটা বই পড়া শেষ করলাম। সেরকমই সেলের ক্ষেত্রে বা জিনের ক্ষেত্রে বা মলিকুলার বায়োলজিতে ওপেন রিডিং ফ্রেমের কথাটার মানে হলো একটা জিন অলওয়েজ শুড স্টার্ট ফ্রম ইটস কি বলে ওটাকে, ইটস অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য start codon, that is the that code for the methionine, you know, the start codon, and along with various structural genes present one after another যতটা থাকার দরকার, and end with a specific stop codon. মানে he knows, মানে ওপেন রিডিং ফ্রেম কথাটার মানে হচ্ছে a stretch of DNA sequence who knows, যে জানে where from that particular gene should be start, but expression of the gene, where from the expression of the gene should start and where it gets stop. অর্থাৎ স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি পার্টিকুলারলি ডিটারমাইন থাকে একটা জিনের মধ্যে, সেই জিনকে আমরা বলি ওপেন রিডিং ফ্রেম। ওপেন অর্থাৎ খোলা, মানে ফ্রেম যাকে ওপেন, মানে ওপেন রিডিং যাকে সহজেই পড়া যায়, যে ফ্রেমকে। এগিয়ে গেলাম, দেখ ভালো করে। These are classified into three categories. One is unidirectional, it is found most commonly এরকম ভাবে দেখ 5 prime to 3 prime দেখতে পাচ্ছি আমরা, certain part is overlapped একটার সঙ্গে আরেকটা। এটা হচ্ছে কনভার্জেন্ট, এটা হচ্ছে 5 prime to 3 prime, আর একটা কনভার্জেন্ট মানে অ্যান্টি প্যারালাল যাচ্ছে, দেখ 3 prime মানে 3 prime to 5 prime কি মুখোমুখি। আর একটা হচ্ছে ডাইভার্জেন্ট, দেখ দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে। দেখতে পাচ্ছিস একটা 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা দেখ 5 প্রাইম টু 3 প্রাইম। 5 প্রাইমের কিছু একটা পার্ট দেখ একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেছে। কোদের মধ্যে দেখতে পাই আমরা 5x174 এই ভাইরাসের মধ্যে আমরা ওভারল্যাপিং জিনস দেখতে পাই। তাহলে এটা হচ্ছে ডাইভার্জেন্ট, দেখ দুটোর মুখ আলাদা, ডাইভার্স হতে রয়েছে, এটাকে বলি ডাইভার্জেন্ট ওভারল্যাপিং। এইটাকে বলছে কনভার্জেন্ট ওভারল্যাপিং, যেখানে 3 প্রাইমটা একে অপরের সঙ্গে মিলছে কিছুটা, একে অপরের মুখোমুখি। আর ইউনিডিরেকশনাল যেটা দেখতে পাচ্ছি আমরা 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, কিছুটা পার্ট একে অপরের সঙ্গে দেখ ম্যাচ খেয়ে যাচ্ছে, যেখানে যতটুকু দেখতে পাচ্ছিস প্রত্যেকটা অ্যারো একে অপরের থেকে একটু এগিয়ে আছে, কিন্তু প্রত্যেকেই একটা বর্ডার লাইন ম্যাচ খাচ্ছে কারণ আগেরটার তার পরের সঙ্গে। ঠিক আছে, দিস ইজ দ্য এক্সাম্পলস অফ ওভারল্যাপিং জিনস। যেমন এখানে কিছু গল্প বলেছে, এগুলো খুব একটা মানে দরকার নেই। এস জিন সারফেস অফ ডিপি, এটা হেপাটাইটিস বি এর কথা বলছে। এনিওয়েজ আমরা একটু জাস্ট অন্য মেন নোটটা একটু দেখে নিতে চাইছি আমি, যে কি লেখা আছে, তাহলে তোদের পড়ে নিতে একটু সুবিধা হবে ওভারল্যাপিং জিন নিয়ে। এই যে ওভারল্যাপিং জিনস, এই যে বলছে দ্য ব্যাকটেরিওফাজ 5x174 ইজ অ্যান এক্সট্রিমলি স্মল আইকোসাহেড্রাল ভাইরাস, যার মধ্যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ মলিকিউল থাকে, এতটা নিউক্লিওটাইড লং, 9খানা জিন থাকে এদের। হ্যাঁ, এ থেকে অ্যালফাবেটিক্যালি জি অব্দি, এইচ অব্দি হ্যাভ বিন আইডেন্টিফাইড and they code for 9 specific proteins. The combined weight of these proteins is এত ডালটন, আর genome of about এগুলো এত না লাগলেও চলবে। Obviously the total mass of proteins codes for it significantly greater than is expected from the amount of DNA content in the 5x genome. এখানেই গল্পটা শুরু হয়েছে। কি বলছে, the total mass of proteins coded for it significantly greater, যতটা প্রোটিন তৈরি হওয়ার দরকার ছিল তার থেকে বেশি প্রোটিন তৈরি হচ্ছে। এটার পেছনে কারণটা কি, ওভারল্যাপিং, আর কিছুই নয়। এটা 5x174 এর মধ্যে দেখা যায়। এছাড়া the genome of hepatitis B virus HBV it's also providing a striking example, যার মধ্যে জিন ওভারল্যাপিং দেখতে পাই, যার মধ্যে the surface protein gene S, the surface লেয়ারটা তৈরি করে, is overlapped completely by the polymerase gene, যেটা রেপ্লিকেশনে হেল্প করে P।
তাহলে evolutionary constraints in overlapping genes have been demonstrated for many virus, with one of the two overlapping genes being subjected to positive selection, adaptive evolution help করে থাকে, while the other one is subjected to purifying selection, আমাদের purity মানে selected purity মানে purified variety কে আমরা সিলেক্ট করতে পারি এর দ্বারা, যে দেখে কার মধ্যে কি আছে। Yet for hepatitis B virus to persist successfully, মানে যে বুঝতেই পারছি পারসিস্ট কাকে বলে, যে কিনা পারসিস্টেন্ট ইনফেকশন ট্রান্সমিশনে হেল্প করবে। অ্যাডাপটিভ ইভলিউশন অফ বোথ P and S gene is essential. We propose that HBV employs a mechanism that allows the independent adaptive evolution of the both genes, that is the S and the P genes. We hypothesize, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বলছে অ্যাডাপটিভ ইভলিউশন অফ পি অকার্স, দরকার নেই, এটা দরকার নেই, কিভাবে হয় সেটা দরকার নেই বলার। হ্যাঁ, এই হচ্ছে তোমার ওভারল্যাপিং জিন্সের গল্প। ফাইনালি আমরা বলতে পারি দিস মেকানিজম অপন দরকার নেই, আর কিছু বলার দরকার নেই। ওভারল্যাপিং জিন্স কাকে বলে, ডেফিনেশন এবং কার কার মধ্যে দেখতে পাওয়া যায় এবং কি কাজ করে সেটা বললেই হবে। নেক্সট আমরা চলে আসবো অল্টারনেটিভ স্প্লাইসিং ইন এইচআইভি। আগে আমরা দেখিনি স্লাইডে অল্টারনেটিভ স্প্লাইসিং বলতে আমরা কি বুঝি। সরি, এই হচ্ছে পি জিন, এই পলিমারেজ জিন, যেটা হেপাটাইটিস বি ভাইরাসের কথা বলা হচ্ছিল, দরকার নেই। এটা 5x174, এত জিন ফিন পরীক্ষার সময় আঁকতেও পারবি না, কথা নেই। আচ্ছা, প্রথমে কি বললাম, এটা অল্টারনেটিভ স্প্লাইসিং বললাম না, টার্মিনাল চলে এলো। এই যে অল্টারনেটিভ স্প্লাইসিং, দেখ ভালো করে কাকে বলছে অল্টারনেটিভ স্প্লাইসিং, খেয়াল কর। স্প্লাইস কথাটার মানে কি বলতো? স্প্লাইস কথাটার মানে হচ্ছে সিম্পলি আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি, কাটা, স্প্লাইস করে কেটে বাদ দিয়ে দাও। তাহলে অল্টারনেটিভ মানে কি? খেপে খেপে। অল্টারনেট কথাটার মানেই তাই, একটা বাদ দিয়ে আর একটা, এরকম ব্যাপার, মানে ইন জেনারেলাইজড ওয়েতে যেটা বোঝায়। তারপর তো বায়োলজিক্যালি আসবো আমরা। তাহলে অল্টারনেটিভ স্প্লাইসিং ক্যারেক্টার নামেও ডাকা হয় ডিফারেন্সিয়াল স্প্লাইসিং, মানে ডিফারেন্স করে স্প্লাইস করছে। বলছি ইজ এ প্রসেস বাই হুইচ দ্য কোডিং রিজিয়নস অফ দ্য আরএনএ, আমরা জানি আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন, মানে বুঝতেই পারছি একটা জিন মানে একটা ডিএনএ, মানে সেটা জিনের মধ্যে কম্প্রাইজিং, সেই জিন থেকে একটা আরএনএ তৈরি হয়েছে, ধর এমআরএনএ, যাকে আমরা বলছি কোডিং রিজিয়নস, যে কিনা এমআরএনএ সবসময় একটা কোডিং রিজিয়ন হিসেবে কাজ করে। তো সেটাই বলছে যে অল্টারনেটিভ স্প্লাইসিং এর দ্বারা দ্য কোডিং রিজিয়নস অফ দ্য আরএনএ produced by transcription of a gene are reconnected in multiple ways during RNA splicing. The resulting different mRNAs may be translated into different protein, thus a single gene may code for multiple proteins. কি ব্যাপার, বুঝলি না বোধহয় জায়গাটা? মানে কি, ধর একটা আরএনএ তৈরি হয়েছে একটা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসের দ্বারা, ঠিক আছে, সেই আর যেটাকে বলি আমরা প্রাইমারি জিন ট্রান্সক্রিপ্ট বা প্রি এমআরএনএ, তার না, তারপর না ইয়ে হয় তোর এরকম অনেকগুলো জিন থেকে ধর আলাদা আলাদা এমআরএনএ তৈরি হয়েছে একই সেলের মধ্যে, অনেকগুলো এরকম খেপে খেপে ডিএনএ ছিল, কারণ সব ডিএনএ তো কোড করে না, কিছুকে আমরা বলি ইন্ট্রনস বা এক্সনস। আমরা জানি যে ইন্ট্রনস হচ্ছে নন কোডিং সিকোয়েন্স আর এক্সন হচ্ছে কোডিং সিকোয়েন্স। এবার সবসময় যে পরপর কোডিং সিকোয়েন্স থাকে এমনটা নয়, মাঝখানে কিছু নন কোডিং সিকোয়েন্সও থাকে, সেগুলো এক্সপ্রেসড হয় না। ভালো কথা। তাহলে যখন এইভাবে এমআরএনএ তৈরি হচ্ছে, ধর কিছুটা জিন থেকে কিছুটা এমআরএনএ তৈরি হলো, তারপরের থেকে আরেকটা কিছুটা এমআরএনএ তৈরি হলো, তারপর স্প্লাইসটা কার করতে হয়? এই মাঝখানে যে নন কোডিং রিজিয়ন, ওটাকে তো স্প্লাইস করতে হবে, কেটে বাদ দিতে হবে, তবেই তো অ্যাক্টিভ এমআরএনএ তৈরি হবে। তো এই অল্টারনেট স্প্লাইস করে, হ্যাঁ, অল্টারনেট স্প্লাইস করে আমরা যদি ইন্ট্রন বা নন কোডিং সিকোয়েন্স পার্টটাকে বাদ দিয়ে দিই এবং তারপর শুধু কোডিং সিকোয়েন্স গুলোকে একের পর এক জুড়ে দিই, তাহলে একটাই জিন থেকে আমরা কিন্তু মাল্টিপল প্রোটিন পেতে পারি। এবং এই ইন্ট্রনটাকে কেটে বাদ দেওয়ার ঘটনাটাকেই আমরা বলছি অল্টারনেট স্প্লাইসিং। অল্টারনেটিভ মানে কোডিং রিজিয়নটাকে বাদ দিয়ে শুধুমাত্র নন কোডিং রিজিয়নটাকেই স্প্লাইস করার কথা, মানে স্প্লাইসড নট স্প্লাইসড, আবার স্প্লাইসড, আবার স্প্লাইসড নট স্প্লাইসড, মানে অল্টারনেট ওয়েতে। দ্যাট ইজ ওয়াই রেজাল্টিং ডিফারেন্ট এমআরএনএ, এই যে ডিফারেন্ট এমআরএনএ বেরোলো যেগুলো হচ্ছে কোডিং রিজিয়ন, মে বি ট্রান্সলেটেড ইনটু ডিফারেন্ট প্রোটিন, অবশ্যই, দাস আ সিঙ্গেল জিন মে কোড ফর মাল্টিপল প্রোটিনস। আচ্ছা, অল্টারনেটিভ এটাকে বলি আমরা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, এটা করতেই হয়, এগুলো আমরা ট্রান্সক্রিপশনে মলিকুলার বায়োলজিতে পড়বো, আবার সুবিধা হবে। অল্টারনেটিভ স্প্লাইসিং অকার্স অ্যাজ এ নর্মাল ফেনোমেনন, এটা খুব সাধারণ ঘটনা ইউক্যারিওটস এর মধ্যে, হ্যাঁ, where it greatly increases the diversity of proteins that can be encoded by the genome. In humans, approx 95% of the multi-exonic genes are alternatively spliced. Multi-exonic genes. The most common method is exon skipping, যেটা বললাম, হ্যাঁ, কারণ এক্সন স্কিপিং কথাটার মানে কি, এক্সনটা যেহেতু বললাম একটু আগে কোডিং রিজিয়ন, তাকে কিন্তু স্কিপ করে যেতে হবে। In this mode, a particular exon may be included in the mRNAs under some conditions or in particular tissues and omitted from the mRNAs in the others.
আচ্ছা, এই হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং এর বোধহয় কিছু গল্প বলেছে আই থিঙ্ক। যদিও ছবি দেখে কতটা কি বুঝতে পারবে এখানে এক্স্যাক্টলি ডোন্ট নো। হিস্টোন মডিফিকেশন, ট্রান্সক্রিপশন, এসফেস এগুলো দরকার নেই, এগুলো না বুঝবি না। এটা প্রি এমআরএনএ তৈরি হয়েছে, এটা অ্যাডিনো ভাইরাসের কথা বলা হচ্ছে, এটা বোঝানো একটু ডিফিকাল্ট, এটা বুঝে লাভ নেই। এইচআইভি, আমাদের বোধহয় এইচআইভি ছিল অল্টারনেটিভ স্প্লাইসিং এর ক্ষেত্রে। সেটা বলা হচ্ছে এখানে, কি করে বোঝাই, এখানে এভাবে বোঝানো একটু মুশকিল অল্টারনেটিভ স্প্লাইসিং এর কথা। দেখি আমার মেন নোটে কি বলছে, দেখিনি একটুখানি অল্টারনেটিভ স্প্লাইসিং এর কথা। এখান থেকে খানিকটা তাও বুঝতে পারবি, ছোটই আছে। দেখ, RNA splicing was first discovered in 1970 in viruses and subsequently in eukaryotes. Not long after, scientists discovered alternative patterns of pre-mRNA splicing that produced different mature mRNAs containing various combinations of exons from a single precursor mRNA. It is therefore is a process by which exons or portions of exons or non-coding regions with a pre-mRNA transcript are differentially joined or skipped, resulting in multiple protein isoforms being encoded by a single gene. যেটা বললাম, this mechanism increases the informational diversity and functional capacity of a gene during post-transcriptional processing and provides an opportunity for gene regulation. এইচআইভির মধ্যে কথাটা এখানে বলা হচ্ছে, এইচআইভিটাকে এখানে সিম্বলাইজ করা হয়েছে। আমরা জানি এইচআইভি হচ্ছে একটা রেট্রোভাইরাস যে এইডস কজ করে, that produces a single primary RNA transcript যেটাকে alternatively spliced multiple ওয়েতে করা হয় to produce 40টা ডিফারেন্ট mRNA তৈরি করা হয়। Equilibrium among differentially spliced transcript provides multiple mRNA encoding different products that are required for viral multiplication, যেটা কিনা ভাইরাল মাল্টিপ্লিকেশনের জন্য দরকার হয়। একটু স্মল করতেই হবে, ঠিক আছে। থেকে আচ্ছা, one of the differentially spliced transcripts contain the TAT gene, দেখতে পাচ্ছি আমরা TAT gene, in which exon 2 is a cassette exon that may be skipped or included. The inclusion of TAT exon 2 in the RNA is regulated by competition between the splicing repressor HNRPA1 and SR protein SC35. Within exon 2, an exonic splicing silencer sequence ESS and an exonic splicing enhancer sequence ESC overlap. এগুলো কতটা বুঝবি এখন খুব মুশকিল। তাহলে if A1 repressor protein binds to the ESS, it initiates cooperative binding of multiple A1 molecules extending into 5' donor site of the upstream door. এই ভেতরে লেখা না পড়ে না, মেনলি আঁকায় চলে যা। এই দেখ এখানে এই হচ্ছে এক্সন 2, ঠিক আছে। এখান থেকে আলটিমেটলি হোয়াট হ্যাপেন দেখ ভালো করে, অল্টারনেট স্প্লাইসিং করে আলটিমেটলি আমরা যেখানে দেখতে পাচ্ছি ট্যাট এক্সন 2, মানে এটা পুরোপুরি যে ট্যাট এক্সন 2 যার অল্টারনেট স্প্লাইসিং করে আমরা এখানে পার্টিকুলার ফ্যাক্টরটাকে এখানে ইনকর্পোরেট করলাম বা আনতে পারলাম। তো সেটাই বলছে এখানে, যদি মনে হয় না বোঝারও কিছু নেই, মানে আস্তে আস্তে ধরে ধরে বুঝতে হবে এটা, ঠিক আছে। যে অল্টারনেট স্প্লাইসিং করে আমরা যে 40টা ডিফারেন্ট এমআরএনএ কে আমরা একত্রিত করছি যেটা ভাইরাল মাল্টিপ্লিকেশনের কাজে লাগে, নাম্বার 1 গল্প। এবার বলছি আমরা যাকে মেনলি স্প্লাইসড হিসেবে ধরে নিচ্ছি সেটা হচ্ছে তার মধ্যে ট্যাট জিন রয়েছে, এমন একটা এমআরএনএ কে আমরা বেছেছি যার মধ্যে ট্যাট জিন আছে, তাকে আমরা ডিফারেন্সিয়ালি স্প্লাইসড করব। ইন হুইচ এক্সন 2 is a cassette exon that may be skipped, যেটাকে স্কিপও করা যায় অথবা ইনক্লুডও করে। যদি এই ট্যাট এক্সন 2টা ইনক্লুড হয় আরএনএ এর মধ্যে, হ্যাঁ বলছে এই the inclusion of TAT exon 2 in the RNA is regulated, বলছে ঢুকবে কি ঢুকবে না সেটা আবার রেগুলেট করে দুজনের মধ্যে। কারা রেগুলেট করে? কম্পিটিশন হয় দুজনের মধ্যে বিটুইন দ্য স্প্লাইসিং রিপ্রেসার HNRNP মানে RNA পলিমারেজ, হেটেরোনিউক্লিয়ার RNA পলিমারেজ A1 and the SR প্রোটিন, ঠিক আছে, SC35, এই দুজনের মধ্যে কম্পিটিশন হয়। হ্যাঁ, মানে আদৌ মানে কি জন্য কম্পিটিশন হয় না, ট্যাট এক্সন 2টা ঢুকবে না ঢুকবে না। এবার বলছে দেখ, উইদিন এক্সন 2 এর মধ্যে একটা স্প্লাইসিং সাইলেন্সার সিকোয়েন্স থাকে, ঠিক আছে, যার নাম হচ্ছে ESS and an exonic splicing enhancer sequence, মানে এক্সন স্প্লাইসিং সাইলেন্সার সিকোয়েন্স মানে যে স্প্লাইসিংটাকে সাইলেন্সড করে দেবে, আর ESS মানে স্প্লাইসিং এনহ্যান্সার সিকোয়েন্স মানে যে স্প্লাইসিং প্রসেসটাকে এনহ্যান্স করবে। তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে থাকে, একটাকে বলছি আমরা ESS, একটাকে বলছি ESC। বলছে ইফ A1 রিপ্রেসার, ছবিতে দেখতে পাচ্ছি আমরা এগুলো সব রিপ্রেসার, দেখ ইফ A1 রিপ্রেসার হ্যাঁ প্রোটিন বাইন্ডস টু দ্য ESS, মানে যদি স্প্লাইসিং সাইলেন্সারের সঙ্গে বাইন্ড করে থাকে তাহলে কি হবে, ইট ইনিশিয়েটস
কোঅপারেটিভ বাইন্ডিং অফ মাল্টিপল A1 মলিকিউলস, তাহলে ও প্রমোট করবে আরো A1 এসে বাইন্ড করুক, যদি সাইলেন্সারের সঙ্গে বাইন্ড করে, দেখ বাইন্ড করেছে। এক্সটেন্ডিং ইনটু দ্য 5 প্রাইম ডোনার সাইট আপস্ট্রিম অফ দ্য এক্সন 2, দেখ এগিয়ে যাচ্ছে, দেখেছিস ছবিতে। এন্ড প্রিভেন্টিং দ্য বাইন্ডিং অফ দ্য কোড স্প্লাইসিং ফ্যাক্টর, যে স্প্লাইসিং ফ্যাক্টর যার নাম হচ্ছে U2AF35 তাকে বাইন্ড করতে দিচ্ছে না টু দ্য পলিপিরিমিডিন ট্র্যাক্ট। এবার ইফ SC35 বাইন্ড টু দ্য ESE, মানে এনহ্যান্সার সিকোয়েন্সের সঙ্গে যদি বাইন্ড করে যায়, তাহলে ইট প্রিভেন্টস A1 বাইন্ডিং, দেখ নিচের ছবিটায়, তাহলে A1 আর বাইন্ড করতে পারছে না। and maintains the 5 prime donor site in an accessible state for assembly of the spliceosome. So তাহলে এবার এখানে স্প্লাইসিং হবে। তাহলে competition between the activator and repressor ensures that both mRNA types and are produced with or without exon 2, ঠিক আছে। মানে কি হচ্ছে এখানে বুঝতে পারছে, এই যে U2A535 দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্প্লাইসার, ওকে, স্প্লাইসিং ফ্যাক্টর, এটা না বসলে কিন্তু স্প্লাইসিং হবে না। এখানে A1 বসে পড়ার ফলে আর এ বুঝতে পারলো না, তার ফলে এখানে স্প্লাইসিং হলো না, এখানে স্প্লাইসিং হবে, অর্থাৎ এক্সন 2 টা ইনক্লুড হবে কি হবে না, এইভাবে HIV এর মধ্যে রেগুলেট হয়ে থাকে, ওকে। আচ্ছা, বোঝার অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারিস আমাকে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি টার্মিনাল রিডান্ডেন্সি। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, আমি লাস্ট 2-3 বছরের যে ভাইরোলজির প্রশ্ন দেখেছি খুব শক্ত প্রশ্ন একদমই আসে না, এগুলো ডেফিনেশন জানতে চায়, ঠিক আছে। এবং এই টার্মিনাল রিডান্ডেন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট এর মধ্যে। কাকে বলে দেখ টার্মিনাল রিডান্ডেন্সি, T4 ব্যাকটেরিওফাজের মধ্যে দেখতে পাওয়া যায়। বলছে আ লিনিয়ার ডিএনএ মলিকিউল উইথ দ্য সেম সিকোয়েন্স অ্যাট ইচ এন্ড, ভেবে দেখ, তাকে বলে টার্মিনাল রিডান্ডেন্সি। তাহলে ইফ জেনেটিক ইনফরমেশন ইজ রিপ্রেজেন্টেড বাই ABCDEFGH, তাহলে দ্য টার্মিনাল রিডান্ডেন্ট সিকোয়েন্স ক্যান বি ফর ইনস্ট্যান্স ABCDEFGH, আবার এবি শুরু হচ্ছে, তাহলে শুরুতেও এবি শেষেও এবি, এটাকে বলি টার্মিনাল রিডান্ডেন্সি। কিছু ব্যাকটেরিওফাজের মধ্যে দেখা যায়, and this generated because a phage head is capable of containing a DNA molecule larger than the complete genome, ওকে। মানে তার কমপ্লিট জিনোম সাইজে যতটা ধরতে পারে তার থেকে বেশি থাকে। আবার বলছে কেপেবল অফ কন্টেইনিং ডিএনএ মলিকিউল লার্জার দেন দ্য কমপ্লিট জিনোম এন্ড প্যাকেজিং অফ ডিএনএ ইনটু ফাজ হেড। হ্যাঁ, অর্থাৎ তার মাথার যে সাইজ তার থেকে যদি বেশি পরিমাণ জেনেটিক মেটেরিয়াল চলে আসে, তখন সে এটাকে এই হেডফুল মেকানিজমের দ্বারা সেটাকে প্যাক করে থাকে। এই হেডফুল মেকানিজমটাই আলটিমেটলি গভর্নড হয় বাই দিস টার্মিনাল রিডান্ডেন্সির দ্বারা। দিস ফাজেস অলসো শো সার্কুলার পারমুটেশন। Terminal redundancy is exhibited by T4 bacteriophage, যেখানে where the ends are direct repeats. তার ডাইরেক্ট রিপিটস কেন দেখতেই পাচ্ছি ABCDEFGH, আবার দেখ AB শুরু হচ্ছে। Terminal redundancy arises by the mode of packaging of T4 DNA, কিভাবে তারা প্যাকেজড হয় তাদের হেডের মধ্যে, তার উপর ডিপেন্ড করে এটা টার্মিনাল রিডান্ডেন্সি হবে না হবে না। ইনটু ফাজ হেড ডিউরিং ফাজ অ্যাসেম্বলির সময় এটা দেখতে পাওয়া যায়। The DNA is cut from a concatemer. The DNA is cut from a concatemer and the DNA content of the phage is more than the unit genome length. এরকম যদি অবস্থা হয় যে নরমালি তার যতটা সে অ্যাকসেপ্ট করতে পারে তার থেকে বেশি পরিমাণ ডিএনএ চলে এসেছে, তখন তাকে এইভাবে টার্মিনাল রিডান্ডেন্সির দ্বারা ট্যাগ করতে হয়, হেডের কেবল হেডফুল মেকানিজম। দেখ ভালো করে, দিস ইজ দ্য কনক্যাটেমেরিক সিকোয়েন্স, যেখানে একই সিকোয়েন্স বারবার রিপিট হচ্ছে। দেখ ABCDEFGA, আবার দেখ ABCDEFGHB, তাহলে ভেবে দেখ কি করে, দেখ প্যাকেজটা হচ্ছে, দেখ ABCDEFG, আবার A, বিটাকে আমি আলাদা জায়গা থেকে, বিটাকে আমরা এখানে মাঝে মাঝে রাখলাম, তাহলে ইউনিট জিনোম হচ্ছে A থেকে G, এটা হচ্ছে ইউনিট একক। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা A থেকে G কিন্তু পাবো ইউনিট জিনোমের মধ্যে, কিন্তু প্যাকেজ করার সময় এটাকে কিভাবে প্যাকেজ করছে খেয়াল কর। A থেকে A, দেখ B থেকে B, দেখেছিস, C থেকে C, দেখতে পাচ্ছিস, তারপরে দেখ D থেকে D and so on. So headful, দেখ headful from the concatemer, the final segment of DNA packaged into an individual phage is a duplicate of the DNA that is packaged first. খেয়াল করে দেখ ভালো করে, যদি রিডান্ডেন্সি বুঝতে হয় এই ছবিটা তাহলে বুঝতে পারবি। দেখ এটা হচ্ছে টার্মিনালি রিডান্ডেন্ট ডিএনএ, দেখ ABCDEFG WXY, মানে এখানে আরো কিছু জিন ছিল, ব্লা 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 ডট 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 ডট, তারপর WXYZ শেষ হচ্ছে, আবার দেখ শুরু হচ্ছে ABC। তার তলার স্ট্র্যান্ডটা দেখ A প্রাইম B প্রাইম C প্রাইম, যেহেতু অপোজিট স্ট্র্যান্ড বলে প্রাইম দিয়ে বুঝিয়েছে একই, তাহলে দিস ইজ কল্ড টার্মিনালি রিডান্ডেন্ট ডিএনএ। এইটাকে যদি আমি এক্সোনিউক্লিয়াস দিয়ে কাটি এই জিনটাকে, তাহলে আমি এমন ভাবে কাটলাম একটা ওভারহ্যাং তৈরি হলো,
ঠিক আছে, ওভারহ্যাং দেখতে পাচ্ছিস কোন জায়গায় কাটলাম, কোন জায়গাটা কেটেছে, এই ডি প্রাইমের জায়গায় কেটেছে, এদিকে ডি প্রাইম আর এদিকে হচ্ছে তোর এক্স এর পর কেটেছে, ঠিক আছে। তাহলে এরকম অবস্থায় যদি কাটে, এইভাবে যদি কাটে, তাহলে হোয়াট হ্যাপেন আফটার সার্কুলেশন অফ দ্য মলিকিউল, হোয়াট হ্যাপেন দেখ, দেখতে পাচ্ছিস। তাহলে এই হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, এটা ডাবল স্ট্র্যান্ড অ্যান্ড আলটিমেটলি সিঙ্গেল স্ট্র্যান্ড, আর প্যাকেজটা ঠিক এইভাবে হয়। ক্লিয়ার? এখানটা পলিমারাইজড হয়ে যাবে পরে সিকোয়েন্স দেখে দেখে, নো প্রবলেম, পুরোপুরি প্যাকেজড হয়ে গেল একে অপরের সঙ্গে। এটাকে বলি আমরা টার্মিনাল রিডান্ডেন্সি। আচ্ছা, এটা একটা স্লাইডে দেখে নিন টার্মিনাল রিডান্ডেন্সিটা, সব যখন পড়ছে স্লাইড দিয়ে। দিস ইজ কল্ড টার্মিনাল রিডান্ডেন্সি, দেখে নে। তাহলে a linear DNA molecules with the same sequence at each end. If genetic information is represented by ABCDEFGH, then a terminally redundant sequence can be, for instance, ABCDEFGH আবার AB. কোথায় কোথায় দেখা যায় T2 T4 ব্যাকটেরিওফাজের মধ্যে, and is generated because a phage head is capable of containing a DNA molecule. কেন দেখা যায় আবার বলছি, তার মধ্যে বেশি খেয়ে ফেলেছে তার পেটে যতটা জায়গা ছিল, ওই জন্য বলছে containing a DNA molecule larger than the complete genome. And packaging of DNA into phage head is determined by the headful. These phages also show circular permutation. সার্কুলার পারমুটেশন দেখতে পাওয়া যায়। যেমন ধরে রাখ in T4 about 500 base pairs are terminally redundant. T4 phage is linear and show circular permutation starting point in the starting point. Show circular permutation starting point in the genome. In genome differs from various members of a particular viral population. It results from rolling circle replication. Packaging is sequence independent and occur by headful mechanism. Terminal redundancy also seen in herpes virus দেখতে পাওয়া যায়। দেখ ছবিটা ভালো করে দেখ, এটা রোলিং সার্কেল রেপ্লিকেশনের গল্প পড়েছিলিস, কোনখান থেকে ক্লিভেজ হচ্ছে এবং কিভাবে ফার্দার অ্যাসেম্বলি হচ্ছে নিজেরা দেখ বুঝে, আমি বললে গুলিয়ে যাবে। সরি, কোথায় গেল, দেখ ছবিটা প্রথমে দেখ, দেখতে পাচ্ছিস 1 2 3 4 5 6 7 8 9, এটা নাম্বারিং দিয়ে বুঝিয়েছে, 9টা জিন থাকে সাপোজ। তারপর আবার দেখ 1 2 3 4 5 6 ডাইরেক্ট রিপিট, আবার 1 2 3 4 5 যাচ্ছে। তাহলে কি হলো দেখ, ক্লিভেজ অর এনক্যাপসিডেশন প্রোটিনস, ঠিক আছে, ভালো করে খেয়াল কর কিভাবে ক্যাপসিড ফর্মেশনটা হচ্ছে। দেখ আস্তে আস্তে প্রোটিন ফর্মেশন হচ্ছে ওখান থেকে জিন থেকে, এবং সেটা ক্যাপসিড ফর্মেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে। বুঝেছিস কিভাবে যাচ্ছে? দেখ 1 2 3 4, আবার দেখ এখান থেকে এসছে 4 5 6 7 8 9, দেখেছিস? তাহলে এখান থেকে 4 আর 4 টার্মিনালি রিডান্ডেন্ট, ঠিক আছে। তাহলে খেয়াল কর, তাহলে ফার্দার অ্যাসেম্বলি হবে, ফার্দার অ্যাসেম্বলি হয়ে কি হবে 1 2 3 4, এই থেকে 4 5 6 7 8 9, 4 5 6 7 8, ওকে। তাহলে 1 2 3 4 4 5 6 7 8 9, ঠিক এইভাবে এমন ভাবে কাটবে যাতে এদিক থেকেও কিছুটা পায় এদিক থেকেও কিছুটা পাবে, এইভাবে অ্যাসেম্বলি করে সে নিজেকে মানে হেডফুল মেকানিজমের দ্বারা বেশিরভাগ অংশটাকে তাদের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে থাকার চেষ্টা করে। এই হচ্ছে টার্মিনাল রিডান্ডেন্সির গল্প। নেক্সট আমরা চলে আসছি টার্মিনাল কোহেসিভ এন্ডস। আচ্ছা নেক্সট চলে আসছি, আবার বলছি টার্মিনাল কোহেসিভ এন্ডস কোথায়, হ্যাঁ যেটা ল্যামডা ফাজের মধ্যে দেখতে পাওয়া যায়। আই থিঙ্ক ইউ হ্যাভ অ্যান আইডিয়া হোয়াট ইজ কোহেসিভ এন্ডস, কোঅপারেটিভলি অ্যাডহেসিভ এন্ডস, এটা ওভারহ্যাং থাকে এটুকুনি। আচ্ছা, সার্কুলারাইজেশন অফ ইনফেক্টিং ডিএনএ, অর্থাৎ হোস্ট সেলের মধ্যে যখন ভাইরাল ডিএনএ ঢুকে সার্কুলারাইজ করে, বলছে এটা খুব কমন একটা ঘটনা। আবার বলছে দেখ, সার্কুলারাইজেশন অফ ইনফেক্টিং ডিএনএ উইদিন দ্য হোস্ট সেল is a rather common among the bacterial viruses to protect the viral genome ends from nucleases. লিনিয়ার যদি থাকতো তাহলে হোস্টের মধ্যে থাকা নিউক্লিয়াস গুলো অ্যাটাক করতে পারতো, 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস বা 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস। ও বলছে বাবা গোল হয়ে যাই, তাহলে গোল হয়ে গেলে কি হবে, দেয়ার ইজ নো ফ্রি এন্ড, তারা নিউক্লিয়াসের অ্যাটাক থেকে রক্ষা পেয়ে গেল। সো দিস ইজ দ্য ভাইরাল স্ট্র্যাটেজি আমরা বলতে পারি, টু কনভার্ট দ্য লিনিয়ার জিনোম টু অ্যান integrative precursor or to give rise to the replicative form of the genome. মানে সে যে ফর্মে রেপ্লিকেট করে সেই ফর্মেই ও কনভার্ট হয়ে যেতে পছন্দ করে। সার্কুলারাইজেশনটাকে আমরা সাইক্লাইজেশনও বলে থাকি, ক্যান বি মিডিয়েটেড বাই কোভ্যালেন্ট ক্লোজার অফ দ্য ডিএনএ, আর একটা প্লাজমিডের মতো, এবং এর জন্য দায়ী হচ্ছে দুটো এন্ডে অবশ্যই কিছু জোড়া লাগার জিনিস থাকে যেটাকে আমরা বলি স্টিকি এন্ড। রিকম্বিনেশন বানানটা ভুল, TION হবে। রিকম্বিনেশন বিটুইন দ্য রিডান্ডেন্ট টার্মিনাল সিকোয়েন্স, যেটা একটু আগে দেখলাম টার্মিনাল রিডান্ডেন্ট, ওই ব্যাপারটা একই,
একই সিকোয়েন্স থাকতে হবে, recombination between the redundant terminal sequence or via the binding of a protein at the viral DNA extremities. Since the discovery of the cohesive ends on the DNA fudge lambda blah 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 দরকার নেই, in other types of DNA molecular মধ্যেও cohesive end দেখা যায়. There are there are as yet no exceptions to the rule that temperate fudges whose DNA molecules have a non-permutated base sequence দরকার নেই, এখান থেকে পড়বি cohesive ends permit, cohesive ends কি কাজ করে সেটা বলবি, cohesive ends permit a linear DNA molecule packaged inside the head of a fudge particle. Okay, আবার বলছি cohesive ends permit a linear DNA molecule packaged inside the head of a fudge particle to become circular inside the host cell. তাহলে ফাইনালি বলতে পারি thus the presence of cohesive ends on the DNA molecules of temperate fudges fits into the scheme for recombination between a circular fudge DNA and the host chromosome, leading to the insertion of the fudge DNA into the chromosome. মানে প্রোফাজ হিসেবে থাকতে তাকে ইনসিস্ট করে থাকে। আচ্ছা, আমরা ছবিতে দেখে নিই একটু টার্মিনাল কোহেসিভ এন্ডস। ছবি আছে কি? নিশ্চয়ই ছবি থাকার কথা, এগুলো ছবি দেয় না কেন বুঝি না। টার্মিনাল কোহেসিভ এন্ডস, the bacteriophage lambda linear genome circularization upon injection into the cell via cohesive ends, তার শেষের দিকে মনে রাখ 12টা নিউক্লিওটাইড থাকে যারা একে অপরের সঙ্গে কমপ্লিমেন্ট করে, এক্সটেনশন অন দ্য 5 প্রাইম এন্ডস অফ দ্য মলিকিউল। আর্লি রেপ্লিকেশন হয় ওদের থিটা মোডে, তারা রেপ্লিকেট বাই ডাইরেকশনালি টু জেনারেট আপ টু 20 সার্কুলার প্রোজেনি কপিজ পার সেল। আর লেট রেপ্লিকেশন হয় ইজ বাই রোলিং মেকানিজমে। তারা আর্লি রেপ্লিকেশন হয় থিটা মোডে, যেটা বাই ডিরেকশনাল হয়, যেখানে ওরা 20খানা এরকম সার্কুলার প্রোজেনি তৈরি করে। আর লেট রেপ্লিকেশন হয় রোলিং মেকানিজমে হুইচ জেনারেটস মেনি হান্ড্রেডস অফ প্রোজেনি জিনোমস। রোলিং সার্কেল সিনথেসিস জেনারেটস আ কনক্যাটেমেটিক জিনোম, যেটা একটু আগে দেখলাম আমরা ছবিতে টার্মিনাল রিডান্ডেন্সিতে রোলিং সার্কেল পর জেনারেট করছে একই সিকোয়েন্স 1 2 3 4 আবার 1 2 3 4 এরকম। হ্যাঁ, ক্লিভড ডিউরিং প্যাকেজিং ইনটু মলিকিউল অফ দ্য কারেক্ট লেন্থ, যেটা দেখলাম ওই মাঝখান থেকে কেটে যাচ্ছে, পসেসিং দ্য সেম কোহেসিভ এন্ডস অ্যাজ দ্য লিনিয়ার জিনোম হুইচ ইনিশিয়েটেড ইনফেকশন। ওই একটা জায়গায় গিয়ে দুজনে সেম এসে যাচ্ছে, 1 2 3 4 আবার 4 5 6 7 এরকম ভাবে। দ্যাট ইজ কল্ড টার্মিনাল কোহেসিভ এন্ডস। ওকে, next we come to the next topic, মানে next partial double stranded genomes in hepatitis B virus। ভীষণ মানে ফালতু মানে বাজে ভাইরাস যাকে বলে একেবারে। পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড মানে পুরোটা নয়, ভেবে দেখ, কিছুটা ডাবল স্ট্যান্ড আবার কিছুটা সিঙ্গেল স্ট্যান্ড ধরাই যায়, তাকে বলি আমরা পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড জিনোমস। আচ্ছা, এটা স্লাইডে দেখি আমরা একটু যদি পাই, পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড জিনোমস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড জিনোম আমরা দেখতে পাই হেপাটাইটিস বি এর মধ্যে। কি বলছে? কমপ্লিট নেগেটিভ স্ট্র্যান্ড এন্ড ইনকমপ্লিট পজিটিভ স্ট্র্যান্ড। আই থিংক ইউ নো হোয়াট দ্য পজিটিভ এন্ড নেগেটিভ স্ট্র্যান্ড ইজ। এটা আমি বুঝিয়ে দিয়েছি তোদেরকে, কি বোঝা গেছে তো? কাকে বলে পজিটিভ স্ট্র্যান্ড আর কাকে বলে নেগেটিভ স্ট্র্যান্ড? বলে ফেল একজন কেউ টুক করে, তাহলে বলবো মনে আছে তোদের। তাড়াতাড়ি বল, কাকে বলে পজিটিভ আর কাকে বলে নেগেটিভ স্ট্র্যান্ড? বল কিরে, বাল্টিমোর ক্লাসিফিকেশন তো পড়েছিলিস, পজিটিভ স্ট্র্যান্ড নেগেটিভ স্ট্র্যান্ড ভুলে গেছিস? স্যার পজিটিভ স্ট্র্যান্ডটা হচ্ছে যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করে মানে একবারে ও প্রোটিন তৈরি করতে পারে একদম। আর নেগেটিভ স্ট্র্যান্ড হচ্ছে ওটাকে আগে পজিটিভে কনভার্ট করতে হবে। এক্স্যাক্টলি, মানে হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে যেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারবে না। হ্যাঁ, তাই তো। আর মানে যেখান থেকে আলটিমেটলি আমাকে যেটা তুই বললি, নেগেটিভ থেকে আগে প্রথমে পজিটিভে কনভার্ট করতে হবে, তারপর সেই পজিটিভ থেকে আলটিমেটলি প্রোটিন ফর্মেশন হবে। তাহলে কি বলছে দেখ, পার্শিয়াল ডাবল স্ট্র্যান্ডের মধ্যে এখানে কমপ্লিট নেগেটিভ স্ট্র্যান্ড থাকে আর ইনকমপ্লিট পজিটিভ স্ট্র্যান্ড থাকে। তো কি বলছে, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে জিনোম ইজ পার্শিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড দ্যাট ফর্মস আ কোভ্যালেন্টলি ক্লোজড সার্কেল উইথ 5 প্রাইম এন্ড অফ দ্য ফুল লেন্থ মাইনাস স্ট্র্যান্ড। আবার বলছি, ক্লোজড সার্কেল ভালো কথা, উইথ 5 প্রাইম এন্ড অফ দ্য ফুল লেন্থ মাইনাস স্ট্র্যান্ড which is linked to the viral DNA pol, মানে ভাইরাল ডিএনএ পলিমারেজের সঙ্গে লিংকড করে থাকে এই এন্ডটা। আবার বলছি দেখ, the genome is partially double strand that forms a covalently closed circle প্লাজমিডের মতো, যার 5 প্রাইম এন্ডটা ফুল লেন্থে হয় থাকে মাইনাস স্ট্র্যান্ড, ঠিক আছে, which is linked to the viral DNA pol. The genome sequence has termini with cohesive ends that matched the uniquely located 5 prime ends of the two strands, which overlaps approx by 240 nucleotide. Complementary to the viral mRNA,
that is the negative strand or the non-coding strand is full length, যেটা বললাম যে complete negative strand, ওই জন্য বলছি complementary to the viral mRNA, the negative strand যেটা মানে mRNA এর আবার যদি কোনো complement strand হয় সেটাকে অবশ্যই negative strand বলবো, or non-coding strand is full length, the viral positive sense strand is shorter than the full length, ছোট হয় positive strandটা। তাহলে why the positive strand DNA in the virion is incomplete? কারণ during positive strand DNA synthesis, a nucleocapsid can either migrate to the nucleus to increase the pool of DNA, চলে যায় ওই জন্য সেই সিনথেসিসটা ইনকমপ্লিট থেকে যায়, ওই জন্য বলছি ডিউরিং ডিএনএ সিনথেসিস a nucleocapsid can either migrate to the nucleus to increase the pool of DNA, অথবা it can undergo a maturation event that enables it to bud through a membrane containing virus enveloped proteins. The DNA synthesis ceases on budding as the nucleocapsid is cut off from the pool of nucleotides in the cytoplasm. তাই সেখানে কিছুটা ডিএনএ সিনথেসিস হয় না, ডিএনএ সিনথেসিস থেমে যায়, ডিএনএ সিনথেসিস সিজেস। এই যদি বাডিং হয়, যে ম্যাচুরেশন করতে গিয়ে, হ্যাঁ, যেটা বলছে যে ইট ক্যান আন্ডারগো আ ম্যাচুরেশন ইভেন্ট দ্যাট এনেবলস ইট টু বাড, তাহলে বাডিং করতে গেলে ডিএনএ সিনথেসিস থেমে যাবে। অ্যাজ দ্য নিউক্লিওক্যাপসিড ইজ কাট অফ, ভেঙে গেছে যেহেতু, দ্য পুল অফ নিউক্লিওটাইডস ইন দ্য সাইটোপ্লাজম, এই নিউক্লিওক্যাপসিডের মধ্যেই তো আমার থাকে হচ্ছে দ্য পুল অফ নিউক্লিওটাইডস ইজ প্রেজেন্ট, তাহলে অটোমেটিক্যালি বুঝতেই পারছি নিউক্লিওটাইড যদি না থাকে তাহলে হাউ ডিএনএ সিনথেসিস উইল স্টার্ট, তাহলে সেই জায়গাটা কিন্তু ডিএনএ সিনথেসিস হয় না, তাই কিছুটা ডাবল স্ট্যান্ড আর কিছুটা সিঙ্গেল স্ট্যান্ড ফর্মেই থেকে যায়। এই দেখাচ্ছে ছবিতে পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডেড জিনোমস, এই যে দেখেছি আমরা পার্শিয়ালি ডাবল স্ট্যান্ড জিনোম আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভেতরের ছবিটা, ঠিক আছে। আচ্ছা, আর পড়ার দরকার নেই এখান থেকে, মেন লেখার থেকে পার্শিয়াল ডাবল স্ট্যান্ড জিনোমস পড়ে নিবি, আমি এখানে আর বললাম না, ঠিক আছে। এটা আমি আর এখানে বোঝালাম না, নিজেরা বুঝে নিবি এখান থেকে, যা বললাম সেটাই এখানে বলা রয়েছে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি, নো প্রবলেম, ঠিক আছে। বললাম না কিন্তু, এগিয়ে গেলাম। লং টার্মিনাল রিপিটস রেট্রোভাইরাসের মধ্যে দেখতে পাওয়া যায়। লং টার্মিনাল মানে বুঝতেই পারছি টার্মিনাল রিপিটটা খুব লং, বড় সড়ো রিপিট হচ্ছে, এটাকে এলটিআরও বলা হয়। আচ্ছা, আগে স্লাইড দেখে নিই। লং টার্মিনাল রিপিটস রেট্রোভাইরাসের মধ্যে দেখতে পাওয়া যায়। দে আর ফাউন্ড ইন রেট্রোভাইরাল ডিএনএ। Many linear virus genomes have repeat sequence at the ends বা termini, in which case the sequences are known as terminal repeats. যেমন এক্সাম্পল এলটিআর কেমন, যেমন এলটিআর মাঝখানে বেশ কিছু রেট্রোভাইরাসের জিন রয়েছে, পিবিএস, পিএস1, গ্যাক, পল, ইএনভি, আবার এলটিআর। তাহলে ইফ দ্য রিপিটস আর ইন দ্য সেম ওরিয়েন্টেশন দে আর নোন অ্যাজ ডাইরেক্ট, মানে এবিসি, এখানেও যদি এবিসি থাকে তাহলে এটাকে বলবো ডাইরেক্ট টার্মিনাল রিপিটস, ঠিক আছে। আর তারা যদি ইনভার্টেড হয় মানে এবিসি, আর এখানে যদি সিবিএ হয় তাহলে এটাকে বলবো আমরা ইনভার্টেড টার্মিনাল রিপিটস, মনে থাকবে। ITRs মানে inverted terminal repeats in single stranded nucleic acids are not repeated until the second strand is synthesized during replication. আচ্ছা, partially transcribed হয় তারা into an RNA intermediate followed by reverse transcription into RNA and ultimately double stranded DNA with full long terminal repeats. তাহলে প্রথমে তাদের জিনোমটা পার্শিয়ালি ট্রান্সক্রাইবড হয়ে আরএনএ ইন্টারমিডিয়েট তৈরি করে, তারপর সেখানে রিভার্স ট্রান্সক্রিপশন হয় ফলোড বাই রিভার্স ট্রান্সক্রিপশন হয়, যেখানে আরএনএটা আলটিমেটলি ডাবল স্ট্যান্ড ডিএনএ তে কনভার্ট হয় উইথ ফুল লং টার্মিনাল রিপিটস। তারপর সেই লং টার্মিনাল রিপিটস মিডিয়েট দ্য ইন্টিগ্রেশন অফ দ্য রেট্রোভাইরাল ডিএনএ ভায়া এলটিআর স্পেসিফিক ইন্টিগ্রেস ইনটু অ্যানাদার রিজিয়ন অফ দ্য হোস্ট ক্রোমোসোম। ওকে, মানে এলটিআর স্পেসিফিক কিছু ইন্টিগ্রেস এনজাইম থাকে যারা ওই এলটিআর কে দেখেই ওখানে বাইন্ড করবে, হ্যাঁ, ওই সিকোয়েন্সের সঙ্গে, এবং হোস্টের মধ্যে স্পেসিফিক জায়গায় ইন্টিগ্রেশন প্রসেসে হেল্প করে থাকবে। এটাই হলো লং টার্মিনাল সিকোয়েন্সের বা রিজিয়নের কাজ। বা বোঝা গেছে কথাটা? মানে এলটিআর না থাকলে ইন্টিগ্রেস এনজাইমটা বাইন্ড করতো না, আর ইন্টিগ্রেস এনজাইম বাইন্ড না করলে হোস্টের মধ্যে স্পেসিফিক জায়গায় স্পেসিফিক হোস্ট ক্রোমোজোমের স্পেসিফিক রিজিয়নে অন্য জায়গায় ইন্টিগ্রেশন করতে পারতো না। HIV use this basic mechanism. Strong promoters are present within the LTRs, do not encode proteins. এরা কোনো প্রোটিন এনকোড করে না। ওকে, দ্যাট ইজ দ্য লং টার্মিনাল রিপিটস। এখানেও বলা আছে, দেখে নিবি, ছোট করেই বলা আছে, আমি আর বললাম না ব্যাপারটা। নেক্সট, সেগমেন্টেড জিনোম। সেগমেন্টেড মানে খন্ড খন্ড, এটা দেখতে পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে। হ্যাঁ, সব ভাইরাসের মানে বৈচিত্র্যের শেষ নেই। দেখ, সেগমেন্টেড জিনোম, দ্য জিনোম ইজ কম্পোজড অফ সেপারেট সেগমেন্টস, খন্ড খন্ড করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে দেখতে পাওয়া যায় কনসিস্ট অফ সিঙ্গেল স্ট্র্যান্ড নেগেটিভ সেন্স আরএনএ ইন 8 সেগমেন্টস পাওয়া যায়, 8টা সেন্সে দেখা যায়। দ্য জিনোম অফ ইচ সেগমেন্টস অফেন কোড
ফর অনলি ওয়ান প্রোটিন। এত খন্ড খন্ড হয়েও সে আলাদা আলাদা প্রোটিন তৈরি করতে পারলো না। দেখা যাচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট মিলিয়ে একটাই প্রোটিন তৈরি হয়। They are usually found in one capsid in animal viruses and separate capsids in non-enveloped plant viruses. মানে ইনফ্লুয়েঞ্জা কাকে আক্রমণ করছে বা কোন হোস্ট সেলকে তার উপর ডিপেন্ড করে যে তাদেরকে একটা পার্টিকুলার ক্যাপসিডে পাওয়া যাবে নাকি সেপারেট ক্যাপসিডে পাওয়া যাবে ইন দ্য নন এনভেলপ প্লান্ট ভাইরাস। মোস্টলি সিঙ্গল স্ট্যান্ড আরএনএ জিনোমস, rarely as single strand DNA. Example of some members of Gemini viridae contain bipartite মানে two circular DNA molecules দেখতে পারে, bipartite বলি আমরা। আচ্ছা নেক্সট, আচ্ছা এটাও নোটের মধ্যে সমস্ত কিছু করে দেওয়া রয়েছে। সেগমেন্টেড জিনোমস কাকে বলে, ডেফিনেশনটা দেখে রাখি একটু, যে সেগমেন্টেড ভাইরাস জিনোমস আর দোজ দ্যাট আর ডিভাইডেড ইনটু টু অর মোর physically separate molecules of nucleic acids, all of which are then packaged into a single virus particle. In contrast, although multipartite genomes are also segmented, each genome segment is packaged in a separate virus particle. এটাকে বলি আমরা মাল্টিপার্টাইট, কিন্তু ইনফ্লুয়েঞ্জার মধ্যে কিন্তু মাল্টিপার্টাইট দেখা যায় না। And মনে রাখবি, due to the segmented nature of the influenza genome, in which coding sequences are located on individual RNA strands, genomes are readily shuffled in host cells that are infected with more than one flu virus. For example, when a cell is infected with influenza virus from different species, reassortment can result in progeny virus that contain genes from the strains that normally infect birds and genes from the strains that normally infect humans, and leading to the creation of new strains that have never been seen in the most hosts. এবং এরকম করে যেহেতু ওদের মধ্যে 16টা আলাদা আলাদা হিমাগ্লুটিনিন সাবটাইপ থাকতে পারে আর 9টা ডিফারেন্ট নিউরামিনিডেস সাবটাইপ থাকতে পারে, তাই মেনি ডিফারেন্ট কম্বিনেশনে তারা ক্যাপসিড প্রোটিন ফর্ম করতে পারে। And তার মধ্যে যে সাবটাইপ গুলো খুব ইম্পর্টেন্ট, হিমাগ্লুটিনিনের H1, H2 and H3 আর নিউরামিনিডেসের N1 and N2 have caused sustained epidemics in the human population. Birds are the hosts for all influenza A subtypes and are the reservoir from which new HA subtypes are introduced into the humans. আচ্ছা নেক্সট হচ্ছে নন সেগমেন্টেড জিনোমস। নন সেগমেন্টেড জিনোমের কথা কি বলছি আমরা, কাকে বলছি? নন মানে যেটা সেগমেন্টেড নয়, খুব সিম্পল, consists of a linear positive sense, একটাই পজিটিভ পেলাম আমরা, পজিটিভ খবর, positive sense single strand RNA of 7 থেকে 8 kb in size, genome is unsegmented, has a 5 prime VPG of RNA, there is an untranslated region, মাথায় রাখিস জানো এটা, untranslated UTR বলি আমরা, যেটা ট্রান্সলেট হয় না, at both ends of the picornavirus genome. The 5 prime UTR is longer compared to that of the 3 prime. The 5 prime UTR is important in translation and the 3 prime UTR is in negative strand synthesis কাজে লাগে, মাথায় থাকে জানো। The UTR regions contains information for regulation of translation and mRNA stability. ব্যাস এটুকু লিখলেই হয়ে যাবে, আর দরকার নেই। নন সেগমেন্টেড যেটা বললাম পিকর্না ভাইরাসের মধ্যে দেখা যায়, চাইলে পড়ে রাখতে পারিস, অসুবিধা নেই, যদি মনে থাকে মনে রাখতে পারিস। জাস্ট ফার্স্ট প্যারাগ্রাফটা যেটা বললাম সেটাই বলছে। সেকেন্ড প্যারাগ্রাফটা দেখিনি, জিনোম সেগমেন্টেশন অ্যালাউস maximizing the genetic content without the detrimental effect in stability derived from increased genome length. Genome segmentation, the splitting of lineage into two or more is a major মনে রাখবি, মানে এটা মনে রাখবি, জিনোম সেগমেন্টেশনটা কি ভালো করছিল না নন সেগমেন্টেডটাই ভালো। যে সমস্ত জিনোম সেগমেন্টেড অবস্থায় থাকে মনে রাখবি, it is a major evolutionary transition from independent towards completing the transmission of genetic information. তাহলে মাথায় রাখিস জানো, the advantage of the segmented form lies in the higher stability of the particles that enclose the shorter RNA and not in any difference in the rate of RNA synthesis or expression of the genetic, তাতে কোনো চেঞ্জ হয় না। আর genome segmentation may have arisen as a molecular mechanism to overcome the trade-off between genomic content and particle stability. It allows optimizing the amount of genetic information while relaxing packaging density. এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবি, দরকার হলে এই নোটটা একটু প্রিন্ট আউট বার করে রাখিস, আমি অফলাইন ক্লাসে আন্ডারলাইন করিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। আমরা বোধহয় একদম লাস্টে চলে এসেছি খুব সম্ভবত, ক্যাপিং অ্যান্ড টেলিং, দ্য 5 prime ক্যাপ অ্যান্ড দ্য পলি এ টেল। দেখ ভালো করে, টোব্যাকো মোজাইক ভাইরাসের মধ্যে দেখতে পাওয়া যায় TMV is a positive sense single strand RNA virus that infects plants, tobacco plant. কাকে বলছে? ক্যাপিং। দেখ এক্সিবিটিং ক্যাপিং এন্ড টেলিং দুটোই দেখা যায়। আগে ক্যাপিংটা দেখ, ক্যাপিং একটা এনজাইম আছে, ঠিক আছে, সেই ক্যাপিং এনজাইম কি করে? জিটিপি মলিকিউল অ্যাড করে। কোথায় অ্যাড করে? adds a GTP molecule generating a phosphate linked thiophosphate, phosphate linked to phosphate, ঠিক আছে, মানে এমন ভাবে জিটিপি মলিকিউল অ্যাড করে যাতে একটা ফসফেটের সঙ্গে আরেকটা ফসফেট অ্যাটাচড হয়।
দ্য লিঙ্কেজেস, তাহলে কি হলো পুরো লিঙ্কেজটা 5 প্রাইম টু 5 প্রাইম, বোঝা গেল? হ্যাঁ, রাদার দেন দ্য নর্মাল 5 প্রাইম টু 3 প্রাইম, বুঝলি গল্পটা? তাহলে আবার বলছি, এমন ভাবে জিটিপি মলিকিউলটা 5 প্রাইমে অ্যাড হয় টোব্যাকো মোজাইক ভাইরাসের জিনোমে, মানে 5 প্রাইম টু 5 প্রাইম ফসফেট মানে লিঙ্ক আপটা হয়, নট 5 প্রাইম টু 3 প্রাইম। তারপর কি অ্যাড করে? জিটিপি অ্যাড করার পর মিথাইল গ্রুপ, নেক্সট মিথাইল গ্রুপ ইজ অ্যাডেড বাই মিথাইল ট্রান্সফারেজ টু নাইট্রোজেন নাম্বার 7, হ্যাঁ, টু দ্য নাইট্রোজেন নাম্বার 7 ইন দ্য গুয়ানিন বেস। জিটিপির মধ্যে গুয়ানিন ছিল, তার 7 নম্বর নাইট্রোজেনে মিথাইল গ্রুপ অ্যাড করলো, তাহলে হয়ে গেল কি 7 মিথাইল গুয়ানিন, 7 মিথাইল গুয়ানোসাইন ক্যাপ, ক্যাপিংটাকে বলি আমরা। তাহলে দ্য ফাংশন অফ দিস ক্যাপ, এই লাভটি কি হলো আসতে পারে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্যাপিং? দ্য ফাংশন অফ দিস ক্যাপ স্ট্রাকচার সিমস টু বি টু প্রোটেক্ট দ্য এমআরএনএ ফ্রম ডিগ্রেডেশন। এমআরএনএ এর হাফ লাইফ খুব কম, এমআরএনএ খুব মানে কি বলবো, খুব আপাতত যাকে বলে আর কি, ঠিক হাফ লাইফ খুব কম, সহজেই ডিস্টেবিলাইজড হয়ে যায়, তাই ক্যাপিং এমআরএনএ স্টেবিলিটি বাড়িয়ে তোলে। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামেরও প্রশ্ন। It also seems to be necessary for binding the mRNA to the ribosome during translation initiation. বুঝলি? অর্থাৎ এই এমআরএনএটা যে কোডিং এমআরএনএ যাকে রাইবোজোম ট্রান্সলেট করবে, সেটা এই ক্যাপিং দেখে বুঝতে পারে। পরে ক্যাপিংটা আবার রিমুভ হয়ে যায়, মানে ইনিশিয়েট করতে হেল্প করে থাকে, অনেক বড় কাজ করে দেয়। টেলিং কি হয়? টেলিং এর ক্ষেত্রে অ্যাডিনাইল এএমপি রেসিডিউ যোগ হয় টু দ্য নিউ 3 প্রাইম এন্ড অফ দ্য প্রি এমআরএনএ। এনজাইমটার নাম পলি এ পলিমারেজ, নামটা বুঝতে পাচ্ছি, পলি এ, অনেক যে অনেকগুলো অ্যাডেনিন যোগ করবে। তাহলে দিস জেনারেটস আ পলি এ টেল, ঠিক, at the 3 prime end of the pre-mRNA. এই poly A tails are present at the 3 prime end of all mRNAs except the mRNAs for histones. এছাড়া বাদ বাকি আমরা একটা এমআরএনএ কে, ওটা যে এমআরএনএ সেটা আমরা বুঝতে পারবো কি করে? আইডেন্টিফাইং ফিচারটা যে তার 3 প্রাইম এন্ডে poly A tail থাকবেই। ফাংশন ইজ আননোন, ঠিক জানা যায় না, তাও ধরে নেওয়া হয় something to do with protecting the 3 prime end of the mRNA from degradation. তাহলে এক কথায় বলতে পারি আমরা, a cap and a poly A tail on a genome RNA may indicate that the molecule is ready to function as mRNA, but neither structure is essential for translation. ঠিক আছে, না হলেও যে ট্রান্সলেশন হবে না তা কিন্তু নয়। ওকে, আচ্ছা, এগুলো কিছু আর্লি বা লেট রেগুলেশনের প্রোটিনের কথা বলছে। ছবি দেখিয়ে দিই একবার, এটা তো আগের দিন বোধহয় দেখিয়েছিলাম আমি। এই হচ্ছে 5 প্রাইম 5 প্রাইম ফসফেটের লিঙ্ক আপ হচ্ছে, এটা হচ্ছে সেই জিটিপি মলিকিউল যে যোগ করছে 5 প্রাইম এন্ডে। তারপরে যোগ হচ্ছে হাইড্রক্সি, কি যোগ হচ্ছে? হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সি মিথাইল গ্রুপ, তো আলটিমেটলি হয়ে গেল ক্যাপ ট্রান্সক্রিপ্ট এমআরএনএ। ঠিক আছে, এই হচ্ছে ক্যাপিং। আর পলি এ টেলের ছবিটা দেওয়া নিয়ে গল্পটা লেখা আছে একইভাবে। বল, ঝড়ের গতিতে এগোলাম, বুঝতে পেরেছিস কিনা বল? বুঝেছিস? বল, কোনো তোদের প্রশ্ন আছে? জিজ্ঞেস কর কোনো প্রশ্ন থাকলে। তাহলে এর মধ্যে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে, সেটা হচ্ছে ক্যাপিং অ্যান্ড টেলিং, খুব ইম্পর্টেন্ট। ক্যাপিং অ্যান্ড টেলিং এর ফাংশন আসতে পারে, যেটা হচ্ছে তোমার ওই আনইউজুয়াল বেস, আসতে পারে ওভারল্যাপিং জিনস, আসতে পারে টার্মিনাল রিডান্ডেন্সি আর টার্মিনাল কোহেসিভেন্স, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আসতে পারে সেগমেন্টেড বা নন সেগমেন্টেড এর মধ্যে কোনটা বেশি অ্যাডভান্টেজেস এবং কেন, কি লাভ হয় ভাইরাসের মধ্যে সেগমেন্টেড বা নন সেগমেন্টেড থাকার জন্য। ঠিক আছে, খুব বেশি ভিতরে পড়ার দরকার নেই, যেরকম বললাম ওই স্লাইডস আর তার সঙ্গে আমার লেখাটার যদি পয়েন্ট আউট করে নিতে পারিস, তাহলে ইউ গেট ইউর অ্যান্সার্স। আচ্ছা, নেক্সট যেটা খুব বড় টপিক, আমার মনে হয় এটা তোরা একটু পড়ে আমাকে তোরা একটুখানি যদি বোঝাস, সেটা হচ্ছে তোদের ভালো হবে। সেটা আমি এতটা পড়িয়ে ফেললাম, কিন্তু আজকে এই এতটা পড়িয়ে ফেললাম আমি, ঠিক আছে, যা যা ঠিক দেওয়া আছে ঠিক এতটা পড়ালাম। এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে ভাইরাল মাল্টিপ্লিকেশন এন্ড রেপ্লিকেশন স্ট্র্যাটেজি। কি করে ভাইরাস একটা সেলুলার রিসেপ্টরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, কি করে ভাইরাস ঢোকে, বলার পর রেপ্লিকেশন স্ট্র্যাটেজিস অফ ভাইরাসেস অ্যাজ পার বাল্টিমোর ক্লাসিফিকেশন, কয়েকটা ভাইরাসের নাম বলে দিয়েছে বাল্টিমোর ক্লাসিফিকেশন ওয়াইজ, তারা কিভাবে রেপ্লিকেট করে জেনারেলাইজড মেকানিজমটা পড়লেই হবে। যেমন 5X174, রেট্রোভাইরাস, ভ্যাকসিনিয়া, পিকর্না, এই চারটে। আর তারপর এটা ইন জেনারেল বলতে বলেছে অ্যাসেম্বলি, ম্যাচুরেশন এন্ড রিলিজ অফ ভেরিয়েন্টস কি করে হয়। আমার যে মেন নোটটা রয়েছে সেখানে রেপ্লিকেশন স্ট্র্যাটেজি বলা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, the cells of higher organisms can be infected by naked viral nucleic acid yielding the normal variants। কি করে ইনফেক্ট হয় সেটা এখানে একটা গল্প লেখা আছে, পড়লে পড়বি। মেন গল্প হচ্ছে, এটা হচ্ছে ইন জেনারেল একটা ভাইরাল রেপ্লিকেশনের মেন স্টেজগুলো কি কি একটু বলে দিচ্ছে এখানটা। প্রথমে অ্যাবজর্ব করবে খুব সোজা হোস্টের সঙ্গে, তারপরে পেনিট্রেট করবে, তারপর সে নিজে আনকোড হবে, জিনোমটা বেরিয়ে আসবে, তার রেপ্লিকেট হবে, ম্যাচিওর করবে ভাইরাসটা, ওখানে সংখ্যায় বাড়বে,
তারপর হোস্ট সেলকে ফাটিয়ে বেরিয়ে আসবে, রিলিজ। ছবি দেখ, যেটা বললাম এতক্ষণ। কি হলো তাহলে? প্রথমে হচ্ছে অ্যাটাচমেন্ট, দেখ ভালো করে। হোস্ট সেলের গায়ে একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, এই জায়গায় রিসেপ্টর অ্যাটাচমেন্ট করলো, ঢুকলো হোস্ট সেলের মধ্যে, পেনিট্রেশন হওয়ার পর আনকোটিং হলো, ডিএনএটা বেরোলো, যার রেপ্লিকেশন হলো নিউক্লিয়াসের মধ্যে, জিনের এক্সপ্রেশন ঘটলো, ঠিক আছে। সেই কি হলো এবার? আলটিমেটলি দু রকমের প্রোটিন তৈরি হলো। প্রোটিন তৈরি হয় সবসময় আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে, ইন প্রেজেন্স অফ রাইবোসোম। দু রকমের প্রোটিন তৈরি করলো। আবার কিছু কিছু ডিএনএ আছে যারা নিউক্লিয়াসে না ঢুকে ডিরেক্টলি এখানেও ডিরেক্টলি প্রোটিন তৈরি করতে পারে। দু রকমের প্রোটিন তৈরি হয়, একটা হচ্ছে রেগুলেটরি প্রোটিন, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিনগুলোই তার জিনোম তৈরি করতে হেল্প করবে, রেগুলেটরি প্রোটিন কখন কোনটা তৈরি হবে সেটা হেল্প করে। তাহলে স্ট্রাকচারাল প্রোটিনস আলটিমেটলি অ্যাসেম্বলিতে হেল্প করবে। তারা হলো অ্যাসেম্বল, ফাইনালি রিলিজ হলো, হওয়ার পর ম্যাচিওর করলো, আবার অ্যাটাচমেন্ট করলো। এই হচ্ছে ভাইরাল লাইফ সাইকেল, ঠিক আছে। এই গল্পগুলোই আস্তে আস্তে বলা রয়েছে। দ্য ভাইরাস বিকামস অ্যাটাচড টু দ্য হোস্ট সেলস অ্যান্ড অ্যাট দিস স্টেজ ইট ক্যান recovered in the infection form without cell lysis by the procedures that either destroy the receptors or weaken their bonds to the virions. আমি যদি রিসেপ্টরটাকে নষ্ট করে দিই বা কোনোভাবে যদি উইকেন্স দেয়ার বন্ডস টু দ্য ভিরিয়ান, অর্থাৎ তাদের মধ্যে ইন্টারাকশনটাকে যদি আমি উইক করে দিই, মানে হোস্টের সঙ্গে, হোস্টের রিসেপ্টরের সঙ্গে ভাইরাসের, তাহলে কিন্তু ভাইরাসের আক্রমণ থেকে হোস্টকে বাঁচিয়ে নেওয়া যায়, না হলে বাঁচানো যাবে না। অ্যানিমাল ভাইরাসেস হ্যাভ স্পেশালাইজড অ্যাটাচমেন্ট সাইটস, যেটা কিনা ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সারফেস অফ দ্য ভিরিয়ান। যেমন অর্থোমিক্সো ভাইরাস আর প্যারামিক্সো ভাইরাসের ক্ষেত্রে এরকম তারা গ্লাইকোপ্রোটিন স্পাইক থাকে তাদের গায়ে। অ্যাডিনোভাইরাস অ্যাটাচ থ্রু দ্য পেন্টন ফাইবারস, অ্যাডসর্পশন অকার্স টু স্পেসিফিক সেলুলার রিসেপ্টরস। এই রিসেপ্টরগুলো আইদার গ্লাইকোপ্রোটিন নেচারের হতে পারে বা ফসফোলিপিড বা গ্লাইকোলিপিডও হতে পারে। These are usually macromolecules with specific physiological functions, such as complement receptors for EBV, Epstein-Barr virus. Whether or not receptors for a certain virus are present on a cell depends on the species, the tissue and the physiological state. যে সেলের স্পেসিফিক রিসেপ্টর নেই, cells lacking specific receptors are resistant. Attachment is blocked by antibodies that bind to the viral or cellular sites are involved. আমরা মাঝে মাঝে অ্যান্টিবডি দিয়ে, এই রিসেপ্টরে যদি অ্যান্টিবডিটা বাইন্ড করিয়ে দিই আগের থেকে, হ্যাঁ, আমরা বিজ্ঞানের উন্নতির সাহায্যে, তাহলে রিসেপ্টর সাইটগুলো যদি ব্লক থাকে তাহলে ভাইরাস বাইন্ড করতে পারবে না। এনিওয়েজ ভাইরাস বাইন্ড করলো ধর, তারপরে হয় পেনিট্রেশন। পেনিট্রেশন র্যাপিডলি ফলোজ অ্যাডসর্পশন and the virus can no longer be recovered from the intact cell. আর কিছু করা যাবে না। The most common mechanism is receptor mediated endocytosis, যে প্রসেসের দ্বারা আমরা জানি মেনি হরমোন আর টক্সিন সেলের মধ্যে ঢোকে। The virion is endocytosed, ছবিতে দেখেছিলাম যেটা, and contains within a cytoplasm vacuole. তারপরে আনকোটিং হয়, কি স্টেপ, কি করে হয়? অ্যাসিডিফিকেশন অফ দ্য কন্টেন্ট অফ দ্য এন্ডোজোম টু আ পিএইচ অফ অ্যাবাউট 5, হ্যাঁ, যেখানে একটা প্রোটন পাম্প কাজ করে মেমব্রেনের মধ্যে, যা কিনা আলটিমেটলি প্রোটন গ্রেডিয়েন্টটাকে অ্যাসিডিক পিএইচ করাতে হেল্প করায়। দ্য লো পিএইচ কজেস দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য কোট কম্পোনেন্টস হুইচ দেন এক্সপোজ নর্মালি hidden hydrophobic sites, লুকিয়ে থাকা হাইড্রোফোবিক সাইটগুলোকে বার করে দেয়। So they bind to the lipid bilayer of the membrane, causing the extrusion of the viral core into the cytosol. Influenza ভাইরাসের ক্ষেত্রে the acid sensitive component is the core of HA2 unit hemoglobin, adenovirus is the penton base. তারপরে ভাইরাসের রেপ্লিকেশন হয় ঠিক যেভাবে রেপ্লিকেশন হওয়ার কথা, যে ভিরুলেন্ট ভাইরাসে সেটা ডিএনএ বা আরএনএ যাই হোক না কেন, সিনথেসিস হলো। দ্য ফেনোমেনন অফ কনসিডারেবল ইন্টারেস্ট, কি করে রেপ্লিকেশন হয়, ডিএনএ ভাইরাসের জন্য রেপ্লিকেশন মেকানিজম আলাদা, এই জায়গাটা একটু পড়ে নিস, ঠিক আছে। এই জায়গাটা না বুঝতে পারলে বলবি, একটা আর্লি প্রোটিন তৈরি হয়, পরে লেট প্রোটিন তৈরি হয়, দুটো কিন্তু পড়তে হবে। এটা ডিএনএ রেপ্লিকেশনের কথা বলা হচ্ছে। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে কি করে ডিএনএ রেপ্লিকেশন হয়, এখানেই গল্পে বলা আছে। দ্য মোড অফ ডিএনএ রেপ্লিকেশন সবার পড়ার দরকার নেই, সিলেবাসে ঠিক যে যে ভাইরাস রয়েছে সেগুলোই পড়বি। যেমন যে যে ভাইরাসের কথা বলা রয়েছে সিলেবাসে, যেমন তোদের বলা আছে বোধহয় 5X রেট্রো ভ্যাকসিনিয়া পিকর্না, তাহলে এগুলো আলাদা করে পড়ার দরকার নেই, জাস্ট ইন জেনারেলাইজড পড়বি। এগুলো একটাও তাহলে দেখতে চাইলে দেখতে পারিস, যত দেখবি তত মাথা খারাপ হবে আর কি। আরএনএ ভাইরাস কি করে রেপ্লিকেট করে দেখবি, যেখানে ক্লাস 1 পিকর্না একটা পেয়ে গেলি, তাহলে ক্লাস 1টা পড়তে হবে। এগুলো যেহেতু বাল্টিমোর ক্লাসিফিকেশন আগে পড়ানো, তাই আমি এখানে বলছি না, না বুঝতে পারলে বলবি। আচ্ছা, ক্লাস 2 হচ্ছে করোনা ভাইরাস এন্ড টোগা ভাইরাস, যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের খুব বাড়বাড়ন্ত, ক্লাস 2টাও পড়ে রাখবি। নেক্সট ক্লাস 3 দেখে রাখবি, ক্লাস 4, আচ্ছা ক্লাস 5 ফ্লেভো, ক্লাস 6
যেখানে রিও ভাইরাসের কথা বলা হচ্ছে, আর ক্লাস 7 রেট্রো ভাইরাস। তাহলে এখানে আমরা দুটো ভাইরাসের কথা পেলাম, একটা রেট্রো পড়লাম আর একটা পিকর্না। 5X174 আর ভ্যাকসিনিয়া পেলাম না, ঠিক আছে। এটা এটা মাল্টিপল ক্লাসিফিকেশনের ব্যাপার, ছবিগুলো বলা আছে। এবার এখানে পেয়ে যাবি আলাদা করে ভ্যাকসিনিয়া আর এই যে, তারপরে চলে আসছে ম্যাচুরেশন এন্ড রিলিজ কি করে হয়, এনভেলপ ভাইরাসের ক্ষেত্রে কি করে হয়, কমপ্লেক্স ভাইরাসের ক্ষেত্রে কি করে হয়। এটা একটু দেখে রাখবি, ডিফেক্টিভ ইন্টারফিয়ারিং পার্টিকেলস কাকে বলে, ডিআই, ঠিক আছে। আচ্ছা, এগুলো পড়ার দরকার নেই, খালি ডেফিনেশনটা পড়লেই হবে। এটা কিছু ছবি আছে, যেটা ছবিগুলো এতক্ষণ পড়ছিলাম, কি করে ঢোকার পর এন্ডোজোমের মধ্যে পিএইচটা চেঞ্জ হয় এন্ডোসাইটিক পাথওয়ের দ্বারা, এই যে প্রোটন মোটিভ ফোর্সের দ্বারা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়, যা আলটিমেটলি দেখ ভাইরাসকে আনকোটিং করতে হেল্প করে থাকে। মানে প্লাজমা মেমব্রেন একদিকে কি ঘটনা ঘটাচ্ছে যার জন্য ভাইরাস এন্ট্রিটা গভর্ন হচ্ছে তার দ্বারা, খুব সুন্দর করে বুঝিয়েছে এখানে ছবিগুলো। এই যে আলাদা করে বলা আছে রেপ্লিকেশন অফ 5X174 ফার্স্ট ডিএনএ, নোটটা এইভাবেই তৈরি করা। আর বেশি পড়ার দরকার নেই, জেনারেলাইজড করবি, যদি বুঝতে পারিস ভালো, পয়েন্ট ওয়াইজ করে নিবি, আসার চান্স পরীক্ষায় কম, এখন অব্দি আসেনি কোনোদিন, ঠিক আছে। ছবিগুলো দেখার চেষ্টা করবি। আর ভ্যাকসিনিয়া ভাইরাসটা আলাদা করে বোধহয় আমি খুব একটা রেট্রো ভাইরাসের কথা বলা আছে, রেপ্লিকেশন স্ট্র্যাটেজিস অফ রেট্রো ভাইরাসেস, এগুলো একটু বেশি করেই নোটটা দেওয়া, কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, রেপ্লিকেশন অফ ভ্যাকসিনিয়া ভাইরাস, ঠিক আছে। এইটা একটু নিজেকে পড়ে কিন্তু আমাকে বলতে হবে, কারণ এটা ধরে ধরে পড়ালো মানে খুব চাপের ব্যাপার। এটা আগে নিজে পড়, নিজে পড়ে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে জিজ্ঞেস করবি, যেটা আমার মেন বোঝানোর ছিল আমি বুঝিয়ে দিয়েছি। এটা পড়ে ফার্স্ট অফলাইন ক্লাসে যদি কোনো কোয়ারিজ হয় আমাকে জিজ্ঞেস করবি, নোটটার সঙ্গে রাখবি, ঠিক আছে, তাহলে আমি বুঝিয়ে দেবো যে কোথায় কি সমস্যা, কোন লাইনে কোন সমস্যা হচ্ছে। আর পারলে চেষ্টা কর পয়েন্ট ওয়াইজ একটু বানিয়ে নেওয়ার, যে রেপ্লিকেশন স্ট্র্যাটেজি 4টে ভাইরাসের, আর ইন জেনারেল তো পড়বি, সেটা ঠিক আছে, অসুবিধা নেই যে কি কি হয়। তবে ইন জেনারেলও কিন্তু পুরো ভাইরাসের রেপ্লিকেশন স্ট্র্যাটেজি লিখতে দেবে না, ভেতর থেকে প্রশ্ন আসবে একটা দুটো, খুব সিম্পল, তাও পড়ে রাখাটা ভালো। এই চ্যাপ্টারটা একটু কষ্ট করে পড়ে নিতে হবে, কিন্তু এটা খুব বড় চ্যাপ্টার এবং একটু তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বটেই এটা, নো ডাউট। আর বল, আর কিছু বক্তব্য আছে তোদের? তাহলে রেখে দেবো, ঠিক আছে।